কথায় কি বলে জানি না, তবে আমার বোধবুদ্ধি বলে বছর ঘুরে যাওয়া স্মৃতিদের সঙ্গে আর যোগাযোগ না হওয়াই ভালো। খোঁজ খবর না রাখা স্মৃতিরা দূরে পড়ে থাকতে থাকতে পাথর হয়, আর কেনা জানে পাথরের অন্য নাম মানুষ। তাই মানুষ হয়ে সেই স্মৃতিরা একটা অন্য জগৎ থেকে বারবার ফিরে আসে আমাদের কাছে আর বলে মানুষ না হয়ে স্মৃতি হতে। এই যেমন ধরুন না, ভিক্টর। 8 বছরেরও বেশি সময় ধরে ওর সঙ্গে যোগাযোগই ছিল না আমার কোনো। কলেজ ছাড়ার পর একবার খবর পেয়েছিলাম শুধু, ও নাকি ফিরে গেছে দিনাজপুরে, ওর ভিটে বাড়িতে। ভিক্টরের সঙ্গে কলেজে নিয়মিত হা হা হি হি হলেও তারপর কিছু নাম যেরকম ওই রাফ খাতারও শেষ পাতার এক কোণে লেখা হয়ে পড়ে থাকে, ক্রমশ তারা হাল খাতার অপ্রয়োজনীয় হিসেবের মতো অবান্তর হয়ে যায়, মৃত হয়ে যায়। ভিক্টরেরও আমার জীবনে কিছুটা তেমনই গতি হলো। দিব্যি চলছিল সব। এমন সময় একদিন, দিনটা শনিবার, অফিস শেষে বেরোতে যাব, তার মুখে মোবাইল বেজে উঠল। হ্যালো। ভিক্টর বলছি রে, চেনা যাচ্ছে? স্মৃতির বিরাট সমুদ্রের নিচ থেকে সমস্ত কিছু তোলপাড় করে মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে এমনভাবে ভিক্টর ফিরে এলো জলজ্জান্ত চোখের সামনে যে নিজেই সাংঘাতিক চমকে গেলাম। ভিক্টর, তুই তুই হঠাৎ কোত্থেকে? অফিস থেকে। আচ্ছা শোন না, সামনের শনিবারটা না ফাঁকা রাখিস, দরকার আছে। দরকার? কি ব্যাপার মানে? আমার কাছে সব কিছু এমন আচমকা ঠিক ছিল যে কথা জুগিয়ে উঠতে পারছিলাম না। হয়তো সেই সুযোগ নিয়েই ভিক্টর বলল, বলবো ভাই, বলবো, সব বলবো। একটা সারপ্রাইজ বলতে পারিস। আচ্ছা, এক্সাক্ট সময়টা না সামনের শনিবার ফাইনাল করে দেবো। আর অন্য কিছু রাখিস না যেন। ঠিক আছে, এখন কাজ আছে, চ রাখি। 8 বছর পর এমন উটকো ঝড়ের মতো ফিরে আসা ভিক্টর এত অনাড়ম্বরভাবে কথা বলল, আর তারপর নিজের খেয়ালেই ফোন রেখেও দিল যে আমার অনেক কথা জিজ্ঞেস করার থাকলেও কিছুই প্রায় বলে উঠতে পারলাম না। হতভম্ব হয়ে বসে রইলাম। আমার ফোন নাম্বার এই কবছরে অন্তত 2বার বদলেছে। এই নতুন নাম্বারটা ভিক্টর পেল কার কাছে? আমার সঙ্গে যার এমন কিছু মাখামাখি ছিল না কোনো কালেই, সে আবার আমাকেই তলব দিচ্ছে কেন? কিসের সারপ্রাইজ? ভেবেছিলাম 1-2 দিনের মধ্যে হয়তো ওর কাছ থেকে আরেকটা ফোন আসবে, কিন্তু এলো না। সরকারি চাকরির আলসেমি, বিলাসিতা আর কচ্ছিৎ কদাচিৎ ব্যস্ততায় পরের সপ্তাহ কেটে যেতে লাগলো নিজের নিয়মে। মাইনে ঢুকলো এর মধ্যে। নববর্ষের মুখে ফ্যামিলির জন্য কিছু না কিছু কেনার থাকেই, সেসবও সারলাম। গত শীতে দেশ জুড়ে মড়ক লাগায় বহুদিন বন্ধ ছিল দোকানপাট। লকডাউনে ঘরবন্দি থাকতে হয়েছিল প্রায় 1-1.5 মাস। ভালো দিক এটাই যে না চাইতেও সে সময় ঘরে বসে থাকার কারণে পয়সা কড়ির বেশ সাশ্রয় হয়েছিল, যার ফলে এবার শেষ চৈত্রের কেনাকাটা একটু হাত খুলেই করা গেল। যে গতিতে স্মৃতির অতল থেকে উঠে এসেছিল ভিক্টর, প্রায় ততটাই নিমেষে তলিয়ে গেল সে। মাঝ সপ্তাহে একবার কি কারণে মনে পড়ায় ভাবলাম ওসব ভিক্টরের ফালতু রসিকতা, সারপ্রাইজ না হাতি। হয়তো ভিক্টরের নামে অন্য কেউ ফোন করে মজা করছে সেদিন, এটা তবু সম্ভব। কিন্তু না, শনিবার সকালে আবার একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো ভিক্টরের। আচ্ছা শোন, আজ 4:30 নাগাদ দেখা করি ধর্মতলায়। এক জায়গায় নিয়ে যাবো তোকে। আর শোন, ফিরতে একটু রাত হতে পারে, বাড়িতে বলে রাখিস। বেশ, সে হোক, তবে তবে সারপ্রাইজটা কি? তুইও যেমন। আরে সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ কিসের রে? আয় আগে। একটু অস্থিরতা, সংকোচ আর শিরশিরে একটা ভয় নিয়ে
সেদিন অফিস থেকে বেরিয়ে ধর্মতলার পথে চললাম। বন্ধুরা স্মৃতি হয়ে গেলে তাদের সাক্ষাতে কোত্থেকে যেন একটা ভয় ঢুকে পড়ে। কি কথা হবে, সে কথা কোন দিকে যাবে, আমরা কোন দিকে যাব, কিছুই জানি না। ধর্মতলার অফিস ফেরটা ভিড়ে ঠিকই আমাকে চিনল ভিক্টর। গোলমাল ভিড় পেরিয়ে এসে কাঁধে হাত রাখলো পেছন থেকে। ঠিক চিনতে পেরেছি। আছিস কেমন? আরে ভিক্টর, আরে কতদিন পর ভাই। তবে ভেবেছিলি আর দেখা হবে? সত্যি বলতো? আরে দেখা তো দূরের কথা ভাই, ফোনে কথা হবে আমি সেটুকু ভাবিনি, বিশ্বাস কর। তা কি হাল তোর? মানে চেহারায় বেশ জেল্লা লেগেছে দেখছি। হ্যাঁ, তা হ্যান্ডসাম লাগছে কিন্তু ভাই। আচ্ছা, তা আছিস কোথায় সেটা বল। বলছিস? তা তুমিও তো ভুঁড়িটি বেশ ভালোই বাগিয়েছো, হ্যাঁ? গভর্নমেন্ট সার্ভেন্ট। কথার স্বাভাবিক নিয়মেই দেখলাম আমরা দুজন এসপ্ল্যানেড বাস টার্মিনাসের দিকে এগোচ্ছি। এগোতে এগোতে ভিক্টর পুরোনো দিনের আরও কত কথা বলছে, সেই সব স্মৃতি জড়িয়ে ধরছে আমাকে। হ্যাঁ রে, তা বলছি আমরা যাচ্ছি কোথায় সেটা তো বল। আহা, সেটাই তো সারপ্রাইজ। তোর সঙ্গে যে দেখা হলো, এটা কি কিছু কম সারপ্রাইজিং? আমার জন্য যে কি ঘন্টার মাথা সারপ্রাইজ, কিছুই বুঝলাম না। তবে আজ অবধি কারোর থেকেই তেমন একটা সারপ্রাইজ পাইনি, তাই চেপে গেলাম ব্যাপারটা। ভিক্টরের চওড়া অমলিন হাসি, ছোট ছোট ঘটনা রোমন্থনে আজও মজা পাওয়া, এসব দেখে আর খোঁচাতে ইচ্ছেও করল না। একটা মেটে রঙের দূরপাল্লার বাসে উঠে জানলার ধারে সিট নিল ভিক্টর, আর ওর পাশে আমি। বসার পর হঠাৎ মুখটা কাছে এনে ভিক্টর মশকরার সুরে বলল, চিন্তা নেই, তোকে বিপদে ফেলতে নিয়ে যাচ্ছি না। যা, সেসব আবার বললাম কখন? যাক, এমন সেধিয়ে আছিস, ভাবলাম আবার সন্দেহ করে বসলি নাকি। আচ্ছা, আমার এই নতুন নাম্বারটা কোত্থেকে জোটালি? জোটে বাবু জোটে, চাইলে নাম্বার কেন, গোটা একখান বন্ধুও কতদিন পর জুটে যায়। ওই দেখ, সবাইতে হেয়ালি করলে চলে? আরে সারপ্রাইজ তো না হয় অপেক্ষা করছে, তোর খবরও নিতে পারবো না তাই বলে? আমার আর কিছু এসেনশিয়াল গুডসের ব্যবসায় আছে, ওই সাপ্লাইয়ের কাজ। বাহ, তা কেমন চলছে? এই মড়ক লাগলো যে গেল অক্টোবরে, বেশ কেটেছে। তার বাইরে এসেনশিয়াল গুডস কতটা এসেনশিয়াল সে তুইও জানিস, আমিও জানি। চলে যায় আর কি। ইতিমধ্যে বাস চলতে শুরু করেছে। ভিক্টর ওই পুরনো দিনের গল্প যত আগ্রহ ভরে করছিল, নিজের কথা আলগোছে একটু বলে মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। হয়তো আর বলতে চায় না, হয়তো সত্যি কেমন ভালো চলে না ওর কাজ। ঠিকই তো, সাধারণ দিনে তো বিলাসিতাই আমাদের মতো কনজিউমারদের কাছে বেশি এসেনশিয়াল। বাইরে বসন্ত সন্ধ্যা নামছে তখন। শেষ চৈত্রে রুক্ষ ফুটি ফাটা রোদ বিকেলের শেষে নিস্তেজ হয়ে আসছে। গোধূলির যে বাতাস, যে বাতাসের স্মৃতিদের গন্ধ আতরের চেয়েও বেশি কড়া লাগে নাকে, সেই বাতাস বইছে। শহর পেরিয়ে মফস্বলে ঢুকে পড়েছি আমরা। বাইরের দিকে তাকিয়ে ভিক্টর বলে, ভালো চাকরি করিস তো? বিয়ে থা হয়েছে? হ্যাঁ ওই। ওয়াইফ কি? এই আর ছেলে মেয়ে? ওই একটি ছেলে, একদমই ছোট, সামনের মাসে তো 2 বছর হবে। নিথর হয়ে আসছে চারদিক, সন্ধে নেমেছে। লড়ঝড়ে বাসের ভেতর আবছা দুটো আলো জ্বলছে। লোকও সামান্যই, ওই ছড়িয়ে ছিটিয়ে। আমাদের পেছনের লম্বা টানা সিটে কজন এলোমেলো চেহারার মানুষ নিজেদের মধ্যে কোনো নোংরা মশকরায় উদ্ভটভাবে হাসছে। বাসে 90-এর দশকের একটা বাজে হিন্দি গান চলছে। আচ্ছা ভিক্টর, তোর দিনাজপুরের বাড়ির কি খবর রে? মানে বাবা মা ওখানেই আছে? বাবা অনেকদিনের হলো নেই। আমি কলেজ থেকে বেরোনোর বছর খানেকের মধ্যেই মারা যান। আমি আর মা থাকি। ও মানে ওখানেই, দিনাজপুরে? কলকাতায়। বলেই ভিক্টর মুখ ঘুরিয়ে নেয় বাইরে। আবার বাইরের ওই জমাট অন্ধকারে ওর এখন যে কি দেখার আছে আমি বুঝি না,
কিন্তু জানি উত্তর দিয়ে যে অন্ধকারের দিকে তাকায় তার উত্তর মিথ্যে হয়। বাস ছুটে চলে। আমার ভেতরটা ছটফট করে ওঠে ভিক্টরকে জিজ্ঞেস করার জন্যে ও কোথায় নিয়ে যাচ্ছে আমায়। আমার আমার ভয় করতে থাকে বাড়ি ছেড়ে কিছু না ভেবে এতটা পথ চলে আসার পর। কারণ আমি জানি ভিক্টর আসলে শয়তান প্রকৃতির। শহর ছাড়িয়ে, মফস্বল ছাড়িয়ে এখন আমরা সম্ভবত একটা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। বাইরে তাকিয়ে আমার পক্ষে কিছু বোঝা সম্ভব নয় আর। বাসের, গানের, কথার, কাশির নানা রকম আওয়াজ এলেও কেমন যেন একটা চাপা স্তব্ধতা ঘিরে ধরছে সব কিছুকে। হঠাৎই বলানি কওয়ানি আচমকা চেঁচামেচি করে বাস দাঁড় করিয়ে আমাকে নিয়ে নেমে পড়লো ভিক্টর। দেখেছিস আর একটু হলেই মিস হয়ে যাচ্ছে। সাবধানে নাও। কিরে, শীত করছে নাকি তো? তা একটু শীত করছিল বটে এই বসন্ত সন্ধ্যের হু হু হাওয়াতে, কিন্তু তার চেয়েও বেশি এই ভেবে যে এমন নিষ্কালো নির্জন অন্ধকারে কি মিস করে যাচ্ছিল আমার এই ফিকিরবাজ বন্ধু, আর নেমে কী বা পেল। কিছুটা চোখ সইল যখন বুঝলাম সামনে একটা পুরনো রোয়া ওঠা বাড়ি। সেদিকেই যাচ্ছি আমরা। খুচরো গাছপালা ঝোপঝাড় পেরিয়ে সে বাড়ির দরজায় পৌঁছে কড়া নাড়ে ভিক্টর। এই হয়তো সেই সারপ্রাইজ। একটা প্যাঁচা কাঁদতে কাঁদতে উড়ে যায় ছাদের ওপর দিয়ে। খুব নির্লিপ্ত শব্দে দরজা খুলে দেয়ালের টিমটিমে আলো জ্বালিয়ে আমাদের সামনে দাঁড়ায় শ্যামলা একটি মেয়ে। নন্দিতা? সপ্তাহখানেক আগে একটা ফোনেই যেমন সমস্ত স্মৃতি ফুঁড়ে উঠে এসেছিল ভিক্টর, প্রায় একইভাবে আমার মনে পড়ে গেল নন্দিতাকে। কলেজে আমাদের ইয়ারে পড়তো, জেনারেল কোর্সে। গ্রাম থেকে রোজ আসতো এতটা। গরিব ঘরের বলে শহুরে ছেলেপিলের দল থেকে একটু আলাদাই থাকতো নন্দিতা। আর ভিক্টরের কেন জানি না ধারণা হয়েছিল আমি ওকে পছন্দ করি। কলেজে এ কথা ওঠায় বেশ কদিন হাসি ঠাট্টাও হয়েছিল সে নিয়ে। চিনতে পারছিস? অনলি সারপ্রাইজড। আমি ঠিক উত্তর দেওয়ার অবস্থায় ছিলাম না। তার মধ্যেই দেখলাম নন্দিতা হাত নেড়ে ইশারায় কি যেন জিজ্ঞেস করলো ভিক্টরকে। কিরে, বমকে গেলি তো? আরে ও জানতে চাইছে তুই ওকে চিনতে পারলি কি? তো চল চল চল, ভিতরে চল। এখন বাস যায়নি বাবা। ভাঙা বাড়ির লম্বা সরু বারান্দা পেরিয়ে বসার ঘর। নেহাত খুব ছোট নয়, তবে অগোছালো। প্লাস্টিকের শিশিতে প্লাস্টিকের ফুল রাখা। যেন নিজেরই বাড়ি এই ঢঙে একটা জরাজীর্ণ ট্রানজিস্টার চালিয়ে দিল ভিক্টর। বস তুই, নন্দিতা আসছে এখন। অস্থির লাগছিল আমার, কারণ কিছুই আমার যুক্তি বুদ্ধি দিয়ে মেলাতে পারছিলাম না। এতদিন পর হঠাৎ এই ভিক্টর, শুধু তাই নয়, সে নিয়ে এলো স্মৃতির আরও অতলে তলিয়ে যাওয়া নন্দিতার বাড়ি। কেন ভিক্টর নন্দিতার সঙ্গে যোগাযোগ রাখলো কিভাবে? ওদের কি দুজনের মধ্যে কোনো আর আমি বা কেন? শুধুই সারপ্রাইজ? আর এই নন্দিতাকে দেখে আমি এমন ভূত দেখার মতো চমকালাম কেন? শুধুই সারপ্রাইজ? মন ঘোরাতে জিজ্ঞেস করলাম, ভিক্টর, এটা এটা কোন জায়গা রে? আসল নাম ছোট রানীর বাঁধ। দুনিয়াপুর বলেও শুনে রাখতে পারিস। ছোট রানীর বাঁধ, ছোট রানীর কোথায় শুনেছি বুঝলি, খুব চেনা চেনা লাগছে। চা এনে রাখে নন্দিতা। ঘরের আলোয় ওকে আরেকবার দেখার সুযোগ হয়। আটপৌরে শাড়ি, ছোট একটা টিপ কপালে, সুন্দর গোছানো, কিন্তু কোথাও যেন একটা অভাব, একটা কিছু অঘটন। ও হাসে, মুখোমুখি বসে
আবার ইশারায় ভিক্টরকে কি একটা বোঝায়। নন্দিতা তোর খবর জানতে চাইছে। বললাম যথাবিধি, আবার ইশারা। এবার জানতে চাইছে তুই ওকে কেমন দেখছিস। কেন? ও নিজে বলতে পারে না? পারে, তবে বলে না। আমি আকাশ থেকে পড়ি। বলে না মানে? ভিক্টর বলে চলে। ওর শহর আর দুটো দেও সব বোবা, কথা বলে না একবার। তাই ম্যাডাম আমাদের বোবার গান্ধারী হয়েছে নাকি। বোবার গান্ধারী। ভিক্টর হাসতে থাকে, যেন একটা মজার কথা এতক্ষণে বলা গেছে। নন্দিতা অপলক চেয়ে থাকে আমার দিকে। আমি আমি কথা হাতড়াই। পাশের ঘর থেকে গোঙানির মতো একটা আওয়াজ আসে হঠাৎ। নন্দিতা উঠে যায়। কিরে, সারপ্রাইজ বলবি তো এটাকে? আশ্চর্য! আরে দাঁড়া, সবে তো কলির সন্ধ্যা। দাঁড়া, আসছি 1 মিনিট। ঘরটায় বুঝলি ও শহর আর তার ভাই দুটো থাকে। ভিক্টর উঠে সেদিকেই চলে যায়। আমি ঘোরের মধ্যে বসে থাকি, ঠাহর করতে পারি না এইখানে এই মুহূর্তে আমার ভূমিকা ঠিক কী হতে চলেছে। আমার বাড়ির কথা মনে পড়ে, ছেলের মুখ, তারপর মনে পড়ে নন্দিতা। আমার ওকে ভালো লাগার গুজবটা ভিক্টর কলেজে চাউর করে দেওয়ার পর একদিন নন্দিতা আমায় সরাসরি জিজ্ঞেস করেছিল করিডোরে। সত্যি নয় বলো? আমার আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। ও কি শুনতে চেয়েছিল সেই দিন? ভিক্টরের কথায় হুঁশ ফিরে আসে আমার। তুই ছাদে যা একটু, নন্দিতা তোর সাথে দেখা করতে চায় একা। একা? আমি ওকে কি বলবো? যা না তুই, চার দেওয়ালের মধ্যেও কথা বলেন। তুই খোলা আকাশের নিচে দেখবি তেড়ে বক বক করছে। দমবন্ধ হয়ে আসা সত্ত্বেও উপায়ান্তর না দেখে নন্দিতার সঙ্গে চললাম। দরজার কাছে পৌঁছে প্রথম সে কথা বলল, প্রায় 10 বছর পর। পিছনে একটা ঘোরানো সিঁড়ি আছে উপরে ওঠার, ওটা দিয়ে উঠবে? না, থাক, নামবার সময় ওটা দিয়ে নামা যাবে খন, কাজে লাগবে। কি কাজে লাগবে? উফ, বড় প্রশ্ন করো, কলেজের মতোই। আমার জানার বাইরে যেন তৈরি হয়ে চলেছে ভিক্টর আর নন্দিতার এই অদ্ভুত আলোছায়া নাটকের স্ক্রিপ্ট। কথা না বাড়িয়ে নন্দিতা পা বাড়ালো ছাদের দিকে। চৈত্র সন্ধ্যের বিশাল আকাশের নিচে এই ছোট্ট ঝুড়ো বাড়ির ছাদে অন্ধকারে চুপ করে বসেছিলাম আমরা দুজন, আমি আর নন্দিতা। 10 বছরে নীরবতার শেষে যখন আবার এমন একান্তে সাক্ষাৎ হলো, আমরা যেন আমাদের স্মৃতির কষ বেয়ে গড়িয়ে পড়া স্তব্ধতাকে আরও একটু মেখে নিচ্ছিলাম গায়ে। শেষে আমি মুখ খুললাম, আর না পেরে। আমি আমি জানতাম না, মানে আমি সত্যিই বুঝিনি যে ভিক্টর আজ তোমার এখানে আমাকে নিয়ে আসছে। তাই? আমার এই দমবন্ধ হয়ে আসা অস্বস্তির উত্তরে নন্দিতার হাসি ভয় ক্রমশই বাড়িয়ে দিতে থাকে। ওর প্রতিটা কথায় তাকানোয় হাসিতে আমি যত বুঝি তার চেয়ে অনেক বেশি না বোঝা থেকে যায়। তাহলে কি বলেছিল? নিজেই দেখা করতে চেয়েছিল। আমার বাড়ি নিয়ে আসবে বললে তুমি আসতে? হ্যাঁ মানে কেন, এ আর মানে। কিছুটা ঘন হয়ে আসা সন্ধে আবার ওর হাসিতে ভেঙে যায়, টুকরো টুকরো ছড়িয়ে পড়ে আরও অন্ধকারে। আমি কথা হাতড়াতে থাকি, যেভাবে হোক নিজের চেনা গণ্ডিতে নিয়ে আসতে হবে এই আলাপ। কিন্তু আমি কিছু বলার আগেই নন্দিতা বলে ওঠে, তাহলে আমার বাড়ি আসছো জানলে কি সেজে আসতে? হুম, অতিথি হয়ে, উপহার নিয়ে? মানে সে আনতাম না হয় উপহার, মানে এতদিন পর দেখা, খুব অড দেখাতো না। এ বাড়িতে উপহার ঢোকে না, সে তুমি আনলেই বাকি। হুম 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 হুম
উপহার ঢোকে না মানে? মানে 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 উফ, নামেই অফিসের বাবু হয়েছো, মাথায় বাড়ুনি কিছুই। এটা সেই গানটা না, কলেজের অনুষ্ঠানে যে গেয়েছিলে? তোমার মনে আছে? এটা তো এটা তো কলেজে গাওয়া আমার শেষ গান। তা এখনো চর্চা আছে? না। দোষ, গান গাইলে না হয় সেই ছুতো একটা উপহার আনা যেত। বলেছি না, এই বাড়িতে উপহার ঢোকে না, শুধু অভিশাপ আসে। কতদিন আছি এভাবে জানো? তা জানবে কেন? জানার প্রয়োজন পড়েনি, জানবে কেন? ঠিকই তো। প্রায় মধ্যবয়সের মুখে এসে ভর সন্ধেবেলার এই আজব হেয়ালি আমার ভালো লাগছিল না আর। মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল সব কিছু। আর এভাবে বসে থাকা সম্ভব নয়। আমি আমি বুঝতে পারছি না নন্দিতা, মানে কি হয়েছে এসব? হঠাৎ আমি কেন, মানে কি দরকার তোমার বলো? ও কি, উঠছো? হয়ে গেল আমাদের দেখা সাক্ষাৎ, হয়ে গেল বীর পুরুষের। হেয়ালি ভালো লাগছে না নন্দিতা, তুমি কি বলতে চাও সেটা স্পষ্ট করে বলো। আরে কি হয়েছে তোমার? এখানে এরকম অবস্থায় কিভাবে? আরে না বললে আমি জানবো কিভাবে? এভাবে মানে সম্ভব? টাকা পয়সা, উপার্জন। অভিশাপ, অভিশাপ, বুঝতে পারছো না? অভিশাপ, অভিশাপের জমিতে দাঁড়িয়ে আছো, বুঝতে পারছো না? আরে কি তখন থেকে অভিশাপ অভিশাপ অভিশাপ? আরে মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, ভাবলাম এটুকুই তোমায় জানিয়ে দিই। ভিক্টর, ভিক্টর! শুনবে নাও, শোনা বারণ আছে। আমার আমার হাত পা কাঁপছে, তবু কোনো রকমে রুমাল বের করে কপালের মুখের ঘাম মুছলাম। গলার স্বর শুনলে যে কেউ ধরে ফেলবে ভয়। তবু শেষ একবার বললাম, কিসের অভিশাপ? সে অনেক গল্প, বলা যায় না। ও বলতে দেবে ভেবেছো? বর তো নিচে, এখন তো সে আসছে না, বলতে কি দোষ? বর না গো, বর না, ওই যে, ওই যে ও। নন্দিতা ঘোলাটে চোখে দূরে প্রান্তরের দিকে হাত তুলে দেখায়। অবাক হয়ে আমি তাকিয়ে থাকি অন্ধকারে। ছায়ামূর্তির মতো কিছু গাছের মাথা আর এক বিরাট আকাশ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কার কথা বলছো নন্দিতা? অজানা উদাসীন চোখে নন্দিতা ওই দূরে একইভাবে তাকিয়ে থাকে আরো কিছুক্ষণ। তারপর খুব অস্ফুটে, যেন নন্দিতা নয়, ওর ভেতর থেকে আর কেউ বলছে, সেভাবে বলে ওঠে, ও প্রান্তে আবাদের জমি, ফলন করে তোমাদের শহরে পাঠিয়ে এখানে আশেপাশের গ্রামে বেচে চলে আমাদের। তাও এত ছন্ন ছাড়া? গেল আশ্বিনে মড়ক লাগলো না, লোক মরলো, যে কজন মরলো না, স্বর গেল, হাত পা শুকিয়ে গেল। জানো, জানো আমার বর, আমার বর টেনে টেনে হাঁটতে পারে, তবু ওর ভাই দুটো আর সেটুকুও পারে না। আর মড়কে কি বিষ ছিল কে জানে, মাটির সব ফলন কমে গেল। আচ্ছা, আচ্ছা, তোমাদের অসুবিধে হয়েছিল ওদিকে? কষ্ট হয়নি তো? নন্দিতা, যে কিনা আমারই কলেজে একসঙ্গে পড়তো, অবস্থাপন্ন ঘরের না হলেও অসচ্ছল লাগেনি কখনো তাকে। তারই প্রচণ্ড দারিদ্র্যের হতাশার মুখে এই প্রশ্ন শুনে কেন জানি না আমার রোখ চাপল নিজের সচ্ছলতাকে ডিফেন্ড করার। প্রায় একগুঁয়ে স্বরে বললাম, খবর পেয়েছি নন্দিতা, সব খবরই পেয়েছি। গ্রামে কিভাবে ওই মড়ক ছড়িয়েছিল, গ্রামের খাতে যেখানে ত্রাণ নেওয়া হচ্ছিল, বিশ্বাস করো সাধ্যমতো সাহায্যও করেছিলাম। হ্যাঁ, ও কারণেই প্রাণে মরেনি ও। কতদিন কতদিন খাবারের মতো কিছু ছিল না জানো, কিছু
ছিল না। মড়কে ধরা গ্রামের ফলন কেউ নেয় না। নন্দিতার সামনে, এই অভিশাপের সামনে আমার নিজেকে হাস্যকর একটা পুতুল বলে মনে হয়। লজ্জায় মাথা শরীরের ভেতর ঢুকে যেতে পারলে বাঁচে। গ্রাম দেশের এই দিন উজাড় করা অনটন আমার সুরক্ষিত মধ্যবিত্তেই নিতে পারে না। হয়তো সব বুঝেই নন্দিতা প্রশ্ন করে, ভাবছো ভাবছো আছে কি করে? থাকতে চাই না, থাকতে চাই না মাঝে মধ্যে। ফলন কমে যাওয়ায় টান পড়েছে সবেই। মাঝে মাঝে মনে করি ভিক্টরের সঙ্গে চলে যাই শহরের দিকে। জানো জানো ও বলে এসেনশিয়াল গুডসের সাপ্লাইয়ের কাজে লাগতে পারলে টাকা আছে। সত্যি, মানে দিনের দিন চলে যাওয়ার মতো টাকা তো। নন্দিতার কথার মাঝেই দূরের ওই প্রান্তর, যেদিকে আঙুল তুলে ও দেখিয়েছিল কিছুক্ষণ আগে, কেঁপে ওঠে প্রবলভাবে। খেয়ালই করিনি আকাশ লালচে হয়ে ঢেকে গেছে কখন মেঘে। কাল বৈশাখী। দূরের গাছগুলো যেন সাংঘাতিক খ্যাপাটে রাগে মাথা নাড়তে থাকে। আমার পাশে দাঁড়ানো নন্দিতার চাহনি বদলে যায় নিমেষে। ওই 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 আমি বলেছিলাম না, বলতে দেবে না আমায়। নন্দিতা, নন্দিতা, ঝড় আসছে, শান্ত হও। কিছু নয়। কিছু নয় না গো, সব কিছু। যতবার ভাবি পালাবো সব ছেড়ে, যতবার ভাবি আর নয়, কাউকে সব খুলে বলি, ও বলতে দেয় না, কিছুতেই বলতে দেয় না। আকাশের ওই মাথায় বিদ্যুৎ খেলে যায়, কুমড়ে ওঠার শব্দে বাজ পড়ে, মাথার দুপাশ খামচে ধরে নন্দিতা পাগলিনীর মতো চিৎকার করে ওঠে। চুপ করো, চুপ করো, চুপ করো। বলবো না, হয়েছে? পালাবো না, কোথাও যাব না। পালাবো ভাবলেই কোথা থেকে ঝড় আসবে, এক পশলা বৃষ্টি দিয়ে আশা দেবে, আর আরে বাজা মাটিতে আমি ফলন টেনে যাব। কপাল, কপাল। নন্দিতা, এর বেশি কিছু আমি বলতে পারি না। আমার আর কিছু বলার থাকে না। নন্দিতা একটু দূরে মাটিতে বসে থাকে আচ্ছন্নের মতো। ঝড় এসেও আসে না, ওই প্রান্তরে অপেক্ষা করতে থাকে। নন্দিতা যতবার পালাতে চায় ততবার ঝড় আসে কিনা তা দেখতে হলে আমাকে আর অন্তত একবার এখানে আসতে হবে। আমি আমি চাই না আসতে। যথেষ্ট হেরেছি। সময় পেরিয়ে যায় ঘড়ির অলক্ষ্যে। অনেক পরে নন্দিতা যেন কেঁদে বলে ওঠে, টাকা পাঠাতে পারবে কিছু মাসে মাসে, যেটুকু হয়? এই ঠিকানায় নয়, অন্য একটা ঠিকানা, ফোন নম্বর দেব। পারবে? এত মাস হয়ে গেল, মরক লাগা গ্রামের ফলন এখনো কেউ নেয় না গো। কিসের শব্দ? ছাদের দরজার ওপারে ধাক্কানোর আওয়াজ। কিসের? ঝড় আবার? নন্দিতা সিটিয়ে যেতে থাকে। আমি আমি প্রান্তরে তাকাই। গাছের মাথা আবার অল্প অল্প দুলছে। ঝড় তবে, নাকি ওই ওই বাড়ির পুরুষের, ওই হাঁটতে না পারা বোবা পৌরুষের দর্প টাকা নিতে না করছে? বাইরের গোল ঘোরানো সিঁড়ির নিচে দাঁড়িয়ে ভিক্টর বিহ্বল হয়ে চিৎকার করে ওঠে, নেমে আয়, নেমে আয়, বেরোতে হবে, জেগে উঠেছে। কিছু বোঝার আগেই নন্দিতা আমাকে প্রায় এক ধাক্কায় ঠেলে দেয় সেই সিঁড়ির দিকে। ভূতগ্রস্তের মতো কোনো মতে নামলে ভিক্টর আমার হাত ধরে ছুটতে শুরু করে। কে জেগে উঠেছে, জেগে উঠে কি করবে, কেন ছুটছি, ঝড় কোথায়, নন্দিতা সেই দরজা খুললো কিনা, সব প্রশ্ন আমার পেছনে ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকে। পেছন ঘুরে দেখার সাহস হয় না। খেয়াল পড়ে না কখন বড় রাস্তায় এলাম, আর আর বাসই বা পেলাম কখন। সম্বিত ফিরতে শুধু একবার কানে এলো, ভিক্টর জিজ্ঞেস করছে, এই মাগিটা টাকা চাইছিল না তোর কাছ থেকে? হ্যাঁ? ক্লান্তিতে ঘুমে উত্তর দিতে পারলাম না তাকে। অনেক পরে যখন সজাগ হলাম পুরোপুরি, বাস ঢুকে পড়েছে শহরে। ঘড়িতে প্রায় 11:45, আর আমার পাশে ভিক্টর নেই। 4-5 দিন পর ফোন করলাম ভিক্টরকে। শুনলাম নট রিচেবল। দিন গেল, সপ্তাহ গেল,
মাস গেল, 2 মাস গেল, কোনো দিন কখনোই আর ভিক্টরকে ফোনে পেলাম না, কোনো খোঁজও পেলাম না আর। আমি আমি নিজের ভেতর নিজেই কেমন কেমন তছনছ হয়ে যেতে শুরু করলাম। ভয় করতে শুরু করলো নিজেকেই। বারবার প্রশ্ন করলাম, সেই দিনটা কি সত্যি ছিল? হঠাৎ একদিন স্ক্রিনে ভেসে উঠল আবার ভিক্টর। হুড়মুড়িয়ে ফোনটা ধরতেই বলল, ভিক্টর বলছি রে, সেদিন কি ভয় পেয়ে গিয়েছিলি নাকি? কি রে? তোকে ফোন করে করে হদ্দ হয়ে গেলাম। আরে কোথায় তুই? সেদিন বাসে উঠে কোথায় উবে গেলি? না, উবে গেলাম। মানে যা বলেছিস একদম, হ্যাঁ? আমি তো কবেই উবে গেছি রে। আমি তোর নন্দিতা আমরা সব এই আছি এই। আসলে আছিস তো তোরা ভাই, এটাই থাকা। আমাদের কি আর কোথাও পাওয়া যায় বড় সাহেব? ওরা ওই সেদিনে চৈত্র বাতাসের মতো কোনো কোনো শনিবারে এর তার জীবনে এসে একটু জড়িয়েছে। ছোটরাই বাদ, লোহার পুরানো সিঁড়ি, নন্দিতা ও সবই একরকম। কিছু শনিবারের মায়া শুধু। তাহলে জীবনে শুধু ভালো নয় রে ভাই, পাথর ঠেলে চলা। সেই রাতে ধুম জ্বর এলো আমার। জ্বরের মধ্যে কতবার নন্দিতা এসে বলল, প্রান্তরের মাটি তাকে বলছে থেকে যেতে। ভিক্টর এসে হাত ধরে বলে গেল, চৈত্র বাতাস হবি একবার, একবার চৈত্র বাতাস হ। হলো। ঠিক 1 বছর পর আজ আমি এই গল্প বলার সাহস করছি। কিন্তু এই শেষ প্রান্তে এসে আবার মনে হচ্ছে শুরু করা প্রয়োজন প্রথম থেকে। কারণ ওই যে বলেছিলাম, কথায় কি বলে জানি না, কিন্তু পুরনো স্মৃতিদের কাছে ফিরে না যাওয়াই ভালো। স্মৃতিরা পাথর হয়ে থাকে মানুষের মতো, আর মানুষ কাছে পেলে তাকে জড়িয়ে ধরে ঝড় বাতাসে। আর মানুষের খালি মনে হতে থাকে মানুষ হওয়ার বড় দুঃখ, তার চেয়ে স্মৃতি হয়ে গেলে ভালো হতো।